আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর উপরে ক্লাস। যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছো তারা জানো যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সাবজেক্টটা তোমাদের জন্য একটা ম্যাথ পার্ট হিসেবে গণ্য হয়। এই সাবজেক্টটা মূলত কাদের জন্য ইম্পর্টেন্ট? যারা ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশন এবং যারা পলিটেকনিক একাডেমিক শাখায় আছেন তাদের জন্য। অবশ্যই মাস্ট বি তোমাদের এই ম্যাথগুলো খুবই ইজি হয় এবং এর বেসিকগুলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। তাহলে দেখা যাবে যে আমাদের যে প্রবলেমগুলো এগুলো সলিউশন হয়ে যাবে। তো আমি এর আগে যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর ক্লাসগুলো নিয়েছি, যেগুলো ইঞ্জিনিয়ারিং পাঠশালা ইউটিউব চ্যানেলে আছে এবং তোমরা ফেসবুক পেজেও দেখতে পাবে। তো এই ক্লাসগুলো হচ্ছে আমি সাধারণত মেকালজি বই থেকে করাইছি, বাট এবার আমি ফোকাসড করব হচ্ছে অপটিমাম বই থেকে। অপটিমাম বইয়ের A to Z প্রত্যেকটা ম্যাথই আমি তোমাদের বেসিক আকারে করাবো এবং তোমরা জানো যারা ডুয়েট অ্যাডমিশনে থাকো তাদের জন্য এই যে অপটিমাম গাইডটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তাদের ম্যাথগুলো মানে ওই লেভেলেরই। তো মূলত এরা হচ্ছে অ্যাডমিশনটাকে ফোকাস করে বইটা তৈরি করছে। অতএব যারা অ্যাডমিশন তাদের জন্য ইম্পর্টেন্ট, আর যারা নন অ্যাডমিশন যারা জবের প্রিপারেশন তাদের জন্য তো ইম্পর্টেন্ট হবেই, মাস্টই। কারণ এখানে যে ম্যাথগুলো থাকে কঠিন আকারের ম্যাথ থাকে, যেগুলো তুমি ২, ৩টা ৪টা করলেই পুরো পার্টের অনেকগুলো ম্যাথ তুমি করতে পারবা সেম রিলেটেড। তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট তোমাদের হচ্ছে আলোচনায় চলে যাব। তা আলোচনায় তোমরা অলরেডি দেখতে পাবে যে আসলে আমরা অনেকগুলো সাবজেক্ট ক্লিয়ার করছি। এখন আমরা হচ্ছে এর বেসিক ক্লাসটা ক্লিয়ার করব। তো আমাদের পেইড ব্যাচ চালু আছে, তোমরা চাইলে এনরোল করতে পারো। আর হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের কথা চলে আসলে আমাদের সবার আগে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে পীড়ন। এই যে পীড়ন, এই পীড়ন আর একটা আছে কি বিকৃতি। বিকৃতি আমরা বিকৃতির সাথে কথাটার সাথে কিছুটা পরিচিত হলো, পীড়নের সাথে পরিচিত কম। তো পীড়নটা কাকে বলে? পীড়নটা হচ্ছে মূলত একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল প্রয়োগ করলে এর বিপরীত দিক দিয়ে যে বাধা প্রদানকারী বল প্রয়োগ করে সেটাকে মূলত বলা হয় পীড়ন। অর্থাৎ তোমরা এরকম একটা বস্তু আছে, এটা উপর কি করা হলো, ফোর্স প্রয়োগ করা হলো এফ, এটা ক্ষেত্রফল হচ্ছে কত এ। তো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে সাধারণত তার বিপরীত পার্শ্ব থেকে যে বল প্রয়োগ করা হয়, বিপরীত দিকে যে একটা বল প্রয়োগ করা হয় এইটাকে মূলত বলা হয় পীড়ন। তো পীড়নকে আমরা সাধারণত এজ দ্বারা প্রকাশ করে থাকি। পীড়নকে আমরা প্রকাশ করি এজ দ্বারা। আচ্ছা, এজ দ্বারা যেহেতু আমার হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি, রিয়াকশন ফোর্স, এটাকে এফ প্রাইম ধরি। তো আমরা এভাবে করতে পারি, অথবা এটাকে আমি যদি এফও ধরি এটাকে আমরা পি আকারে লিখতে পারি, তাহলে এটা আমরা পি লিখতে পারি। তো এখানে আমরা জানি যে তো আপনার রিয়াকশন ফোর্স আর প্রয়োগকৃত ফোর্স একই হয়। তা আমরা জানি যে এগুলোকে আমরা বিভিন্ন এককে কনভার্ট করতে পারি, এমকেএস, এপিএস। হ্যাঁ, তো এই এককে যদি আমি কনভার্ট করি তাহলে এটা হচ্ছে পীড়ন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমাদের এই যে প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্স, আর এটা হচ্ছে একক ক্ষেত্রফলের প্রযুক্ত একক ক্ষেত্রফল। তো এর ক্ষেত্রফলটা আমরা বের করব। তো এগুলোকে আমরা সাধারণত পীড়ন সাধারণত কয় প্রকার হয় এটা আমাদের জানতে হবে। পীড়নের বিষয়বস্তুগুলো আমরা ক্লিয়ার করে নেব। পীড়ন এটাকে আমরা ভাঙলে হচ্ছে এম জি আকারে প্রকাশ করতে পারি, অথবা এম এ আকারে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে ক্ষেত্রফল পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার আকারে করতে পারি। সার্কেলেরও আছে, সার্কেলের এরকম অনেকগুলো হতে পারে, বাট আমরা এটাকে জানি রাখি যে পীড়ন হচ্ছে এ পি এস ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড এ। তো পীড়ন মূলত আমাদের কই রয়েছে, 3 প্রকার রয়েছে। একটা হচ্ছে টানা পীড়ন, চাপা পীড়ন, আর হচ্ছে শিয়ার পীড়ন। টানা পীড়ন, চাপা পীড়ন, শিয়ার পীড়ন। পীড়ন কয় প্রকার? পীড়ন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। চাপা পীড়ন, টানা পীড়ন আর শিয়ার পীড়ন।
শিয়ার পীড়ন, চাপা পীড়ন, টানা পীড়ন, শিয়ার পীড়ন। আচ্ছা, এখানে একটা ধরলাম একটা বস্তু, এই বস্তুর দুই সাইড দিয়ে টানা হচ্ছে। এই টানার ক্ষেত্রে ভিতরে যে পীড়ন বস্তুর যে বলের সৃষ্টি করে, টানের সৃষ্টি করে, এটাকে বলা হয় টানা পীড়ন। এটাকে বলা হবে কি? টানা পীড়ন। P1, এটা দিলাম P2। আর চাপা পীড়ন কি? সেম জিনিসে জাস্ট কি হবে? উল্টা। উল্টাটা কি হবে? বাহির থেকে ভিতরের দিকে ফোর্স প্রয়োগ করবে। এটাকে বলা হবে কি? চাপা পীড়ন। এটাকে বলা হবে কি? চাপা পীড়ন। P1, P2। তো এইটা মূলত ফোর্স প্রয়োগ করা হয় এফ, বাট ভিতরের দিক দিয়ে যেটা প্রয়োগ করবে সেটা হচ্ছে চাপা পীড়ন। শিয়ার পীড়ন, শিয়ার পীড়ন কি করবে? আমাদের একটা বস্তুর সাথে আর একটা বস্তু শেয়ারে অবস্থায় থাকবে। ধরো হিঞ্জ আকারে এখানে একটা বস্তু আছে, এখান থেকে একটা বস্তু আছে, এটা এখানে দুইটা পীড়ন টানবে, টানা চাপা, বাট এটা হচ্ছে শেয়ার করবে। তো এগুলোরও ভাগ আছে। তোমরা মনে রাখো যে পীড়ন সাধারণত 3 প্রকার: চাপা পীড়ন, টানা পীড়ন, শিয়ার পীড়ন। তো এগুলোর একক রয়েছে, এগুলো পিএস, এমকেএস। এইগুলো হচ্ছে আমাদের পীড়নের বিষয়বস্তুগুলো। তো পীড়নকে আমরা আরো আলোচনা করব পরবর্তীতে। এখন আমরা দেখি বিকৃতি। বিকৃতি কাকে বলে? কোনো বস্তুর, হ্যাঁ, কোন একটা বস্তু, মনে করো একটা বস্তু এটা হচ্ছে এইদিকে টানলাম, এটা হচ্ছে এইদিকে টানলাম। আচ্ছা, এই বস্তুটার বিকৃতি বলতে কি? যে আকৃতির পরিবর্তন। বিকৃতি মূলত আকৃতির পরিবর্তন। আকৃতি পরিবর্তন কি? আমরা মূলত যখন জ্যামিতি করে থাকি তখন একটা কি করে থাকি? বর্গ করে থাকি। আচ্ছা, এই বর্গর ভিতরে যা আছে সবই ঠিক থাকবে। আমি বললাম যে রম্বস তৈরি করো, সেম কন্ডিশন, জাস্ট কি হলো? এটা একটু বাঁকা হলো, এটা যতটুকু হলো সেম, এটাও ততটুকু হলো, জাস্ট কি হলো? বাঁকা হলো। তাছাড়া কি এর যে ক্ষেত্রফলটা এটা সবই ঠিক থাকে মোটামুটি। তো এই জিনিসগুলোকে আমাদের যে অবস্থার মানে আকৃতির পরিবর্তন হয় সেটাকে মূলত বলা হয় বিকৃতি। অর্থাৎ কোনো বস্তুর একক মাত্রার উপর বল প্রয়োগ করলে যে পরিবর্তন হয় উহাকে বলা হয় বিকৃতি। বিকৃতিকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। ডেল দ্বারা কি প্রকাশ করা হয়? তো বিকৃতি হচ্ছে মূলত 3 প্রকার: টানা বিকৃতি, চাপা বিকৃতি, শিয়ার বিকৃতি। তো বিকৃতি আমরা জানি যে ডেল ডিভাইডেড হচ্ছে কি এল। আচ্ছা, এই যে এল, এটা এল যে হলো পরিবর্তন, অর্থাৎ এরকম যদি আমি একটা বস্তু আঁকি, এই যে এইটা যদি আমি টানি, এটা যদি আমি টানি, তাহলে কি হবে? আমার এই বস্তুটা কি হবে? লম্বা হবে। এই জায়গা থেকে কি হবে? লম্বা হবে, বাট কি হবে? চিকন হবে। এটা কি হবে? চিকন হবে। এই অবস্থানের কি চিকন হবে, টানার কারণে কি হবে? চিকন হবে, কিন্তু কি হবে? এত দূর পর্যন্ত লম্বা হবে, ছিল এই পর্যন্ত, বেড়ে গেছে এই পর্যন্ত। এই যে অবস্থার যে পরিবর্তন, এটাকে বলা হয় কি? বিকৃতি। তো প্রত্যেকটা পদার্থের কিছু যান্ত্রিক গুণাবলী থাকে, কিছু গুণাবলী থাকে। গুণাবলীগুলো কি? সামর্থ্য, তারপরে হচ্ছে স্থায়িত্ব, তারপরে হচ্ছে কি ঘনত্ব, তাপমাত্রা, আর্দ্রতা। এই জিনিসগুলো একটা বস্তুর কি থাকে? বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে একটা বস্তু কতদিন চলবে, কতটা ভালো, এগুলো আমরা নির্ণয় করতে পারি। তো যদি বৈশিষ্ট্যগুলো আমি বলি, বৈশিষ্ট্যগুলো হচ্ছে সামর্থ্য শক্তি, যেটাকে স্ট্রেংথ বলা হয়, তারপরে হচ্ছে কাঠিন্য, হার্ডনেস, তারপরে হচ্ছে টাফনেস, ভঙ্গুরতা, দৃঢ়তা, নমনীয়তা, স্থায়িত্বতা, তারপরে প্লাস্টিসিটি, এরপরে হয়েছে ম্যালেবিলিটি, রেজিডিয়েন্স, ক্রিপ, ফেটিগন সামর্থ্য ইত্যাদি। এই সামর্থ্যগুলো যখন একটা পদার্থে থাকবে সেটাকে বলা হবে আদর্শ একটি পদার্থ। তো এগুলো সবগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আমি যদি বলি তোমাদের যে আমি বললাম যে সামর্থ্য শক্তি বা এটাকে বলা হয় স্ট্রেংথ।
তো এই সামর্থ্য শক্তি বা স্ট্রেংথ কাকে বলে? সামর্থ্য শক্তি বা স্ট্রেংথ কোনো একটি ধাতুর উপরে চাপা বা টানা অথবা কোনো একটি বস্তু বল প্রয়োগ করা হলো। একটা বস্তু এর উপরে চাপা বল প্রয়োগ করা যায়, টানা বল প্রয়োগ করা যায়, তারপরে হচ্ছে কি শিয়ার বল প্রয়োগ করা যায়। এই বলগুলো যখন প্রয়োগ করব অথবা শিয়ার লোড প্রয়োগ করে এলা না ভাঙিয়া উহার কি অভ্যন্তরীণ পীড়নের সৃষ্টি হয়। পীড়ন কি বইরে ছিটতে দিবে না, কিন্তু ভিতরের দিকে যে বলের সৃষ্টি হবে সেটাকে বলা হবে কি এই যে এটার হচ্ছে সামর্থ্য। ছিড়বে না, বাট ছিঁড়ার উপক্রম হয়, ছিঁড়ে না, সেটাকে বলা হয় মূলত কি সামর্থ্য শক্তি, বা এটাকে বলা হয় কি স্ট্রেংথ। এরপরে যদি বলি কাঠিন্যতা বা হার্ডনেস, কাঠিন্যতা বা হার্ডনেস, এই কাঠিন্যতা বা হার্ডনেস কাকে বলে? কোনো ধাতুর উপরে অপর কোনো ধাতু দ্বারা আঁচড় কাটা কিংবা চাপ দিয়ে গর্ত তৈরি করতে চাইলে গায়ে আঁচড় লাগা অথবা গর্ত হওয়ার বিরুদ্ধে পূর্বোক্তর ধাতু যে বাধা প্রদান করে তাহাকে ওর কাঠিন্যতা বলা হয়। কাঠিন্যতারও কিছু বৈশিষ্ট্য রয়েছে, এটা হলো ক্যালাসাইট, তারপর টেলাক, জিপসাম, অর্থোক্লাস, করান্ডাম, ডায়মন্ড, এই জিনিসগুলো হচ্ছে কি কাঠিন্যতার বৈশিষ্ট্য। এরপরে রয়েছে টাফনেস। টাফনেস হচ্ছে কি পদার্থের যে গুণ বা যোগ্যতার জন্য কি করবে উহার উপরে হঠাৎ প্রদত্ত লোড বা শক লোড প্রতিরোধ করতে পারে, তাহার উপরে টাফনেস, তাহাকে কি বলা হয় টাফনেস বলা হয়। অর্থাৎ এখানে মেইনলি টপিক যেটা হচ্ছে যে পদার্থের যে গুণ বা যোগ্যতার জন্য উহার হঠাৎ লোড প্রতিরোধে কি সক্ষম, তাকে মূলত বলা হবে কি টাফনেস। যেমন ধরেন আপনি লোহাতে হঠাৎ লোড প্রতিরোধ করলে করতে পারবেন না, আর এই জিনিসটা খুবই মানে শক্তিশালী, বাট অন্য পদার্থ মানে মানে হঠাৎ লোড প্রতিরোধ করা কঠিন হয়। যেমন ধরেন প্লাস্টিকে হঠাৎ লোড প্রতিরোধ করা অতটা সহজ হয় না, ওটা ফেটে যায় বা ভেঙে যায়। তো এটা হচ্ছে আমাদের টাফনেস। আর ভঙ্গুরতা, বস্তুর যে গুণের জন্য উহার উপরে লোড প্রয়োগের ফলে উল্লেখযোগ্য বিকৃতি ছাড়াই ভাঙিয়া যায় তাহাকে ভঙ্গুরতা বলা হয়। ভঙ্গুরতা বলতে ধরেন মাটির পাতিল, এই জিনিসগুলোতে হঠাৎ লোড প্রতিরোধ সক্ষমতা কম এবং অল্পতেই ঠোকা দিলে সেগুলো কি যায় ভেঙে যায়। এই যে ভেঙে যাওয়াই এটাকে বলা হয় মূলত ভঙ্গুরতা, অর্থাৎ ভেঙে যাওয়ার প্রবণতাই হচ্ছে কি ভঙ্গুরতা। এরপর বলা হয়েছে অনমনীয়তা বা দৃঢ়তা বা স্টিফনেস। কথাগুলো মনে রাখবে যে একটা হচ্ছে অনমনীয়তা বা দৃঢ়তা বা স্টিফনেস, এটা ডুয়েটে আসছিল 16-17-তে। অনমনীয়তা বা দৃঢ়তা বলতে কি বোঝা যায়? লোড প্রয়োগ করলে এই বস্তুটি কম বেশি বিকৃতি লাভ করে বা করতে চায়। এরূপ লোড প্রয়োগে বিকৃতি হওয়ার বিরুদ্ধে বস্তু কর্তৃক প্রদত্ত বাধাকে সাধারণত কি বলা হয়? দৃঢ়তা বা অনমনীয়তা। কথাটা খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে কোনো লোড প্রয়োগ করলে বস্তু কম বেশি বিকৃত করে বা করিতে চায়, এরূপ লোড প্রয়োগকৃত বিকৃত হওয়ার বিরুদ্ধে বস্তু কর্তৃক যে বাধা প্রদান করা হয় বা রেজিস্ট্যান্সকে উহার দৃঢ়তা বা অনমনীয়তা বলা হয়। অর্থাৎ আপনি এটাতে ফোর্স প্রয়োগ করলেন, এটা হচ্ছে এফ, কিন্তু এটা বিকৃত হতে দেয় না। কিসের জন্য দেয় না? ভিতর থেকে একটা বল প্রয়োগ করে, এই বল যতক্ষণ সমান থাকে ততক্ষণ বিকৃতি হয় না। যখন দেখা যাবে ভি উপরেরটা বেশি নিচেরটা কম, তখন বিকৃতি প্রাপ্ত হয়ে এরকম হলো, তখন এটাকে আর অনমনীয়তা বলা যাবে না, এটাকে বলা হবে নমনীয়তা। তোমরা এই জিনিসগুলো প্রতিটা পার্ট বাই পার্ট যদি দেখো থিওরিটিক্যাল পার্ট গুলো তাহলে ভালো হবে। এরপরে বলা হয়েছে নমনীয়তা বা ডাকটাইলিটি। নমনীয়তা বা ডাকটাইলিটি, কোনো ধাতুর উপরে টানা লোড প্রয়োগ করিলে না সিরিয়া লম্বা হওয়ার গুণকে ওই ধাতুর নমনীয়তা বা ডাকটাইলিটি বলা হয়। যেমন মাইল স্টিল বা এমএস কে মাইল স্টিল বলা হয়। পেটালোহা, অ্যালুমিনিয়াম, সীসা, তামা প্রভৃতি ধাতুতে এই গুণ থাকে বিদ্যমান। প্লাস্টিসিটি কি? এই যে প্লাস্টিসিটি যে আছে, এই প্লাস্টিসিটি কি? ধাতুর যে গুণ বা যোগ্যতার কারণে উহার উপরে সামান্য লোড প্রয়োগ করিলেই উহা স্থায়ী বিকৃত লাভ করে, তাহাকে এই ধাতুর প্লাস্টিসিটি বলে। আমি আশাবাদী যে তোমরা এই যে প্লাস্টিসিটিটা বুঝতে পারছো। ধাতুর যে
গুণ বা যোগ্যতার জন্য উহার উপরে সামান্য লোড প্রয়োগ করিলে উহা স্থায়ী বিকৃতি লাভ করে, যেটা স্থায়ী বিকৃতি লাভ করে সেটাকে বলা হয় প্লাস্টিসিটি। বোঝা গেছে? আর যেটা কি স্থায়ী মানে লাভ করে না সেটাকে বলা হয় ডাকটাইলিটি বা নমনীয়তা, অর্থাৎ না ছিঁড়ে লম্বা হওয়া হয়। বুঝছো? এইটা। আর পাততা বা মেয়ালাবিলিটি কাকে বলে? পাততা হচ্ছে চাপা লোডের কারণে কোনো ধাতু ফাটল না ধরিয়া স্থায়ী বিকৃতি লাভের ধর্মকে ওই ধাতুর বলা হয় কি মেয়াবিলিটি। আচ্ছা, এই যে মানে এখানে পাততা ইম্পর্টেন্ট, পাততার কিছু মানে আছে ধাতু সমূহের রয়েছে, যেগুলো হচ্ছে সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, তামা, টিন, প্লাটিনাম, সীসা, দস্তা, এগুলো। তো এই জিনিসগুলো মনে রাখো। আর এরপরে হচ্ছে আমরা দেখি যে স্থিতিস্থাপকতা কাকে বলে। স্থিতিস্থাপকতা হচ্ছে যে ধর্মের কারণে কোনো বস্তুর বল প্রয়োগ করলে বস্তু বিকৃত হয় এবং অপসারণ করলে বস্তুটি তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকেই বা সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়। এখানে প্লাস্টিসিটি আর স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। প্লাস্টিসিটি হলো স্থায়ী বিকৃতি লাভ করে, আর ইলাস্টি হচ্ছে কি স্থায়ী নয়, এটা অস্থায়ী বিকৃতি প্রাপ্ত হয়, অর্থাৎ সেটা বল প্রয়োগ বাধা প্রদান, বল প্রয়োগ বন্ধ করলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে, এটাকে বলা হয় ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এরপরে বলা হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। একটা স্থিতিস্থাপক গুণাঙ্ককে সাধারণত প্রকাশ করা হয় ই দ্বারা। স্থিতিস্থাপকতাকে প্রকাশ করা হয় ই দ্বারা। ই দ্বারা হচ্ছে কি পীড়ন ডিভাইডেড বিকৃতি। পীড়ন ডিভাইডেড হচ্ছে কি বিকৃতি। বিকৃতি পীড়ন হচ্ছে কি এস আর বিকৃতি হচ্ছে ডেল। তো এস বলতে কি পি ডিভাইডেড এ, আর এটা হচ্ছে কি ডেল ডিভাইডেড এল। তো এটাকে আমি ইলাস্টিসিটিকে যদি আমি এরকম দেই পি এল ডিভাইডেড ডেল এ, এরকম আমরা লিখতে পারি। এটাকে আমরা বলবো কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক ই ইজ ইকুয়াল টু পি এল ডিভাইডেড ডেল এ। এরপরে রয়েছে হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। দৃঢ়তার গুণাঙ্ক কি? দৃঢ়তার গুণাঙ্ক হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে শিয়ার পীড়ন এবং শিয়ার বিকৃতির অনুপাতকে মডুলাস অফ রিজিডিটি বলে। ইহাকে জি দ্বারা প্রকাশ করা হয়। জি দ্বারা প্রকাশ করা হয়। জি কে বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ রিজিডিটি, মডুলাস অফ রিজিডিটি। আচ্ছা, আগে আমরা দেখব হুকের সূত্রটা। হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন ও বিকৃতির পরস্পরের সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে এই যে স্থিতিস্থাপক যে গুণাঙ্ক লিখছি, এই স্থিতিস্থাপক সীমার মধ্যে যে পীড়ন ও বিকৃতি এরা কি পরস্পর সমানুপাতিক। পীড়ন আর হচ্ছে বিকৃতি এরা হচ্ছে কি সমানুপাতিক। তাহলে এটাকে যদি আমি নিয়ে আসি পীড়ন ডিভাইডেড সমানুপাতিক কনস্ট্যান্ট মান, এটাকে বলা হয় কনস্ট্যান্ট মান। তো কনস্ট্যান্ট মান এগুলো তোমরা পারবা। আর মডুলাস অফ রিজিডিটি এটাকে প্রকাশ করা হয় জি দ্বারা। এটাকে প্রকাশ করা হয় জি দ্বারা, যার মান হচ্ছে তোমাদের পি এ ডিভাইডেড হচ্ছে এক্স ওয়াই, বা এটা পি পি ওয়াই ডিভাইডেড হচ্ছে এ এক্স। এটাকে বলা হবে কি মডুলাস অফ রিজিডিটি। এরপরে বলা হয় পয়সনের অনুপাত। পয়সনের অনুপাতটা এটাকে দেখিও যে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে উহার দৈর্ঘ্য বিকৃতির সাথে সাথে পার্শ্ব বিকৃতিও ঘটে। বস্তুর এই পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সন রেশিও বলা হয়। ইহাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। পয়সন রেশিও হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি। পয়সন রেশিওকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা পার্শ্ব বিকৃতি
ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি এটা একটা বস্তু প্রাথমিক অবস্থায় আছে, এটা একটা বস্তু চিকন হয়ে গেছে, এটা বস্তু এতখানি এতখানি, এই যে এতখানি বেড়ে গেছে আর এটা ছিল এতখানি হয়ে গেছে এতখানি, তার মানে এটা দৈর্ঘ্য বিকৃতি। এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এটা হচ্ছে বড়টা হচ্ছে এল, এটা ছোটটা হচ্ছে ছোট এল। এখানে বিকৃতি হয়েছে কি ডেল এল, এল মাইনাস ছোট এল, যেটা পরিবর্তন হবে এটাকে বলা হবে ডেল এল। তো এইদিকে হচ্ছে ডায়া বা পুরুত্ব, এটাকে বড়টাকে ডি আর ছোট ডায়াকে ডি। তা এগুলো প্রতিটারই অংশ আছে, আমাদের ভাগ করে করে করতে হয়। তো মূলত পার্শ্ব বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতির এই অংশগুলো তোমরা যদি ভালো করে পারো, আমি আশাবাদী যে তোমরা আর সমস্যায় পড়বে না। তো পার্শ্ব বিকৃতি এটাকে আমি যদি প্রকাশ করি ডি ডিভাইডেড, পার্শ্ব বিকৃতি হচ্ছে ডি আর হচ্ছে ডি এল ডিভাইডেড এল। এটা হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতির সূত্র, মিউ ইজ ইকুয়াল টু এত। এটা যদি হয় তোমরা আরো কিছু জিনিস দেখো, যে মাইল্ড স্টিলের জন্য পীড়ন বিকৃতির যে একটা ডায়াগ্রাম রয়েছে, পীড়ন বিকৃতির ডায়াগ্রামটা হচ্ছে কি, আমি যদি আঁকাই যে এইরকম এরকম এরকম এরকম, তো এখানে বেশ কিছু পয়েন্ট রয়েছে, এখানে মূলত বাঁকা হবে একটু, এটা আচ্ছা। এখানে ওঠার সময় একটা পয়েন্ট হবে, এখানে সর্বোচ্চ উচ্চতা একটা পয়েন্ট হবে, এখানে নিচে নামার সময় একটা পয়েন্ট হবে, আচ্ছা। তারপরে এখানে সর্বোচ্চ শীর্ষ একটা পয়েন্ট, শেষে একটা পয়েন্ট। তো এখানে এটা এইদিকে, এটা এইদিকে, এইদিকে যেটা আছে এটা হচ্ছে স্ট্রেইন, এস টি আর এ আই এন, স্ট্রেইন। আর এইদিকে আছে যেটা, এটা হলো স্ট্রেস, এস টি আর ই ডাবল এস, স্ট্রেস। এটাকে স্ট্রেস বলা হয়। আচ্ছা, এই পয়েন্টগুলোর প্রতিটারই নাম আছে, এটাকে ধরলাম হচ্ছে পি, এগুলো আমরা সাইডে নাম লিখবো, এটা হচ্ছে y1, এটা y2, এটাকে বলা হবে ইউ, এটাকে বলা হবে বি। তো এটাকে এই যে এই পর্যন্ত যেটা আছে, মেইনলি আমাদের এই সেকশনটা আছে যেটা, এই সেকশনে এটাকে বলা হবে ইলাস্টিসিটি, ইলাস্টিক, ই এল ই এস টি আই, ইলাস্টিক রেন, ইলাস্টিক রেঞ্জ। আর এখান থেকে এই যে এই পর্যন্ত এই অংশটা বলা হবে প্লাস্টিক রেঞ্জ, প্লাস্টিক রেঞ্জ। ইলাস্টিক মানে হচ্ছে স্থায়ী বিকৃত হয় না, আর প্লাস্টিক রেঞ্জ যেটা, এটা স্থায়ী বিকৃতি হয়। তো এখানে হচ্ছে পি দ্বারা কি বোঝায়, এই যে পি পয়েন্টটা কি বোঝাবে, পি পয়েন্টটা কি বোঝাবে, y1 y2 এটা, আর হচ্ছে ইউ, আর একটা হচ্ছে বি। তো পি তে হচ্ছে কি প্রপোর্শনাল লিমিট, এটাকে বলা হয় কি প্রপোর্শনাল লিমিট, প্রপার্টিশনাল লিমিট, প্রপার্টিশনাল লিমিট, এটাকে বলা হয় ম্যাক্সিমাম ইয়েল্ড, ম্যাক্সিমাম yield পয়েন্ট।
ইয়েল্ড পয়েন্ট। তারপরে এটাকে বলা হবে আলটিমেট পয়েন্ট। ইউতে হচ্ছে আলটিমেট পয়েন্ট, ইউ এল টি আই এম এ টি, আলটিমেট পয়েন্ট, আলটিমেট পয়েন্ট। আর সরি, ইউ হচ্ছে ম্যাক্সিমাম আর ওয়াই টু হচ্ছে মিনিমাম, মিনিমাম ইয়েল্ড পয়েন্ট। তাহলে প্রপোর্টেশনাল লিমিট, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ইয়েল্ড পয়েন্ট, আর এটা হচ্ছে মিনিমাম ইয়েল্ড পয়েন্ট, আর একটা হচ্ছে আলটিমেট পয়েন্ট, আলটিমেট পয়েন্ট। আর একটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট, BREAKI, ব্রেকিং পয়েন্ট, ব্রেকিং পয়েন্ট। তো এইটাকে মূলত বলা হবে হচ্ছে আমাদের মাইল্ড স্টিলের জন্য পীড়ন, মাইল্ড স্টিলের জন্য পীড়নের যে হচ্ছে বিকৃতি ডায়াগ্রাম এটা দেখানো হলো। তো এগুলোর প্রতিটারই বর্ণনা রয়েছে, ইলাস্টিক পয়েন্ট, ইয়েল্ড পয়েন্ট, প্রপার্টিশনাল পয়েন্ট। আচ্ছা, আমি যদি প্রথমে এটাকে প্রপার্টিশনাল পয়েন্টের ডিসক্রিপশন প্রদান করি, তো এই জায়গাটা মূলত কি হবে, এই জায়গাটাকে বলা হবে সমানুপাতিক সীমা। সমানুপাতিক সীমা, এই সমানুপাতিক সীমার যে বিষয়টা আসে, বল প্রয়োগের যে মান পর্যন্ত কি কোনো পদার্থের পীড়ন ও বিকৃতি পরস্পর কি সমানুপাতিক থাকে, তাকে বলা হয় সমানুপাতিক বা প্রপার্টিশনাল লিমিট বলা হয়। অর্থাৎ সমান সমান স্ট্রেস এবং সমান স্ট্রেন আর স্ট্রেস অর্থাৎ পীড়ন বিকৃতি সমহারে বাড়তে থাকে, সেটাকে বলা হয় কি প্রপার্টিশনাল লিমিট। আচ্ছা, আর একটা হচ্ছে কি ইয়েল্ড পয়েন্ট। ইয়েল্ড পয়েন্ট কটা? দুইটা, একটা হচ্ছে ম্যাক্সিমাম ইয়েল্ড পয়েন্ট আর একটা হচ্ছে মিনিমাম ইয়েল্ড পয়েন্ট। সবার আগে যদি আমরা ইয়েল্ড পয়েন্টটা বুঝি, ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ, মিনিমাম হচ্ছে সর্বনিম্ন। তাহলে ইয়েল্ড পয়েন্টটা কি? ইয়েল্ড পয়েন্ট হচ্ছে বাহ্যিক যে নির্দিষ্ট মানে, বাহ্যিক যে নির্দিষ্ট মানের বল প্রয়োগে ধাতুতে স্থায়ী বিকৃতি ঘটতে থাকে, তাকে বল বৃদ্ধির কোনো প্রয়োজন হয় না, সে বলকে নতিবিন্দু বা ইয়েল্ড পয়েন্ট বলা হয়। খুব ভালো করে মনে রাখো, এই যে এখানে এটা সর্বোচ্চ উঁচুতে যেটা, ওটা হচ্ছে ম্যাক্সিমাম ইয়েল্ড পয়েন্ট, আর এটাকে বলা হবে মিনিমাম ইয়েল্ড পয়েন্ট। ইয়েল্ড পয়েন্টটা কাকে বলে? বাহ্যিক যে নির্দিষ্ট মানের বল প্রয়োগে ধাতুতে স্থায়ী বিকৃতি ঘটাতে থাকে বল বৃদ্ধি। এই যে এটাতে এটা গেল, যার পরে বল বৃদ্ধির সাথে স্থায়ী মানে পরিবর্তন করলো, করার পরে আবার ভেঙে পড়লো। এই যে এই জায়গায় কি ঘটতে থাকে? বল বৃদ্ধির প্রয়োজন হয় না বা বৃদ্ধির কোনো প্রয়োজন হয় না, সে বলকে নতিবিন্দু বা ইয়েল্ড পয়েন্ট বলে। তো ম্যাক্সিমাম ইয়েল্ড পয়েন্ট হচ্ছে সেই সর্বোচ্চ মানে স্ট্রেস থাকে, এরপরে কি স্ট্রেসটা কমে যায় বাট স্ট্রেন্থ বেড়ে যায়। তাই স্ট্রেস এবং অর্থাৎ বিকৃতির পরিমাণ যদি বেড়ে যায়, পীড়নের পরিমাণ বেড়ে গেল, পীড়নের পরিমাণ কমে গেল আর বিকৃতির পরিমাণ বেড়ে গেল, এই সর্বনিম্নটাকে বলা হবে ইয়েল্ড মিনিমাম পয়েন্ট। এরপরে হচ্ছে আলটিমেট পয়েন্ট, যেটাকে বলা হয় আলটিমেট যে পয়েন্টটা আছে, এই আলটিমেট পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ প্লাস্টিক রেঞ্জ। এই প্লাস্টিক রেঞ্জ বলতে সাধারণত কি অস্থায়ী বিকৃতি লাভ করে, এটা বাড়লো এই পর্যন্ত যায় আবার কি কমে গেল। বাল্ব মডুলাস যেটাকে বলা হয়, এই বাল্ব মডুলাস হচ্ছে স্থিতি স্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর আয়তনিক পীড়ন ও আয়তনিক বিকৃতির অনুপাতকে বাল্ব মডুলাস বা বি অথবা এটাকে কে দ্বারা অনেক সময় প্রকাশ করে। হ্যাঁ, যেটাকে আয়তন বিকৃতি ডিভাইডেড আয়তনিক, আয়তনিক পীড়ন ডিভাইডেড হচ্ছে কি পীড়ন ডিভাইডেড হচ্ছে আয়তনিক বিকৃতি, এটাকে বলা হবে বাল্ব মডুলাস। কি বলা হবে? বাল্ব মডুলাস। তো এটাই হচ্ছে আমাদের মূলত এই স্ট্রাকচারটার ডিসক্রিপশন। এখানে আমরা অনেকগুলো ডিসক্রিপশন পাবো,
অনেকগুলো ডিসক্রিপশনের মধ্যে আমি কিছু ডিসক্রিপশন রাখছি, যে হচ্ছে যখন আমরা এই যে গ্লাসের পীড়ন বিকৃতি স্ট্রাকচারটা আঁকবো, সেখানে গ্লাস একটি হচ্ছে শক্ত ধাতু, যদি স্ট্রেস তৈরি হয় তবে ঠিক ওই পরিমাণ স্ট্রেন বের হবে, অর্থাৎ কোনো বাঁকানো না হয়ে সোজা পথে যাবে এবং এমন একটা পর্যায়ে যাবে যখন কি গ্লাসটা সরাসরি ভেঙে যাবে। অর্থাৎ এটা পয়েন্টটা যখন সরাসরি গ্লাস যাবে, যাওয়ার পরে যদি সর্বোচ্চ স্ট্রেস ও সর্বোচ্চ স্ট্রেন যখন হয় তখন এটা একবারে ভেঙে যায়। এটা কি হয়? একবারে ভেঙে যায়। এটাকে বলা হবে গ্লাসের পীড়ন বিকৃতির স্ট্রাকচার। আর অনেক আছে থার্মাল প্লাস্টিক স্ট্রাকচার, কমা নামা করে। আরো আছে হচ্ছে কি মেটালিক স্ট্রাকচার, যেটা অনেকগুলো ভেঙে ভেঙে এমন একটা পর্যায়ে যাবে ধাম করে ভেঙে চলে যাবে। তো অনেক এক সময় বেড়ে যাবে, যাওয়ার পরে একটা সময় কমে যাবে। তো মূলত এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। এখানে আরো অনেক কিছু দেওয়া আছে, তোমরা এগুলোকে অঙ্কন করে নেবে, প্র্যাকটিস করবে বেশি বেশি করে। আর কিছু আমি পার্থক্যটা দেখাই তোমাদের। পার্থক্যটা হচ্ছে কাঠিন্য এবং ভঙ্গুরতার মধ্যে পার্থক্য, যেটাকে হার্ডনেস বা ব্রেডলেন্স বলা হয়। কাঠিন্যতা বা হার্ডনেস যেটা পদার্থের যে গুণের কারণে এটাকে কেটে বা আঁচড় দিয়ে ভেদ করে যে পরিমাণ বাধা অনুভূত হয় তাকে বলা হয় কাঠিন্যতা। আর ভঙ্গুরতা হলো পদার্থের যে গুণের কারণে বল প্রয়োগ করলে বস্তুর আকার স্থায়ী পরিবর্তন না ঘটিয়ে চূর্ণ বিচূর্ণ বা ভেঙে যায়, তাকে কি বলা হয়? ভঙ্গুরতা বলা হয়। আর কাঠিন্যতা এটা এক প্রকার প্রতিরোধী বল, আর ভঙ্গুরতা হলো এটি এক প্রকার শিয়ারিং বল। কাঠিন্যতা বস্তুর যত বেশি কঠিন তত বেশি ভঙ্গুর, আর ভঙ্গুরতা হচ্ছে বস্তু যত বেশি ভঙ্গুর তত বেশি কঠিন হয়। তাহলে এর ফলে কাঠিন্যতার ফলে বস্তু সহজেই ভাঙে না, আর ভঙ্গুরতার কারণে বস্তু সহজেই ভেঙে যায়। এটা হচ্ছে আমাদের কাঠিন্যতা এবং ভঙ্গুরতার মধ্যে পার্থক্য। এছাড়া রয়েছে ফ্যাক্টরি অ্যান্ড সেফটি, কি কি বিষয়ের উপর নির্ভরশীল, ডিজাইনের প্রদত্ত ডাটা সময়ের অ্যাকুরেন্সি, বস্তুর উপর প্রয়োগকৃত লোডের প্রয়োগ, নির্ভরশীলতার পরিমাণ, হিসাবের সঠিকতা। এই জিনিসগুলো যদি তোমরা পারো, তে আমি মোটামুটি বুঝবো যে তোমরা এই জিনিসগুলো পারছো। এখন আমি আগামীকালকে কিছু ফর্মুলা লিখে দিব, ফর্মুলা দেওয়ার পরে আমি ম্যাথে চলে যাব। তো আজকে আমরা মূলত যে বিষয়গুলো দেখলাম এগুলো ছিল আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর বেসিক কনসেপ্ট। আমরা এরপরে হচ্ছে সূত্রগুলা বা ফর্মুলাগুলো দেখব, দেখার পরে আমরা সাধারণত ম্যাথ পার্টে চলে যাব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।